দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি নতুন বছরের নতুন তোমাদের ক্লাস নিয়ে। তো আজকে আমাদের এসএসসি জিডির ক্লাস নাম্বার তোমাদের কত হবে? আই থিঙ্ক তোমাদের 14 নম্বর ক্লাস হবে। এর আগের বছর তোমাদের লাস্ট এক্সাম তোমাদের ক্লাস নেওয়া হয়েছিল, যেটা আগের বছরের লাস্ট যে ক্লাস নেওয়া হয়েছিল সেটা ছিল তোমাদের শিফট নাম্বার 13। তো আজকে আমরা 14 নম্বর শিফট নিয়ে আলোচনা করব। তো নতুন বছরে তো নতুন আমরা শুরু করছি আজকের প্রথম ক্লাস আমাদের নতুন বছরের। আর তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এক্সাম খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো 4 ফেব্রুয়ারি 2024, সরি আবার 24 আসছে, 25, নতুন বছর 2025 4 ফেব্রুয়ারি তোমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে। তো আর মোটামুটি তোমাদের পুরোপুরি 1 মাস আছে টাইম, তাই তো? তো আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু সব কিছু কভার করে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আগের ক্লাসগুলো যারা দেখবে না, এখনও পর্যন্ত দেখোনি আর কি, তারা অবশ্যই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট করা আছে, সেই চ্যানেলে কিন্তু অবশ্যই দেখে নেবে আগের ক্লাসগুলো। এছাড়া তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্সের এনটিপিসি এবং তোমাদের কিন্তু ওই ওই তোমাদের কী আছে ওটা পলিটি থেকে কিন্তু 3-4টে ক্লাস কিন্তু নেওয়া হয়েছে। আশা করছি ওর বাইরে কোনো কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞাসা করবে না। আর তোমাদের পলিটি থেকে কিন্তু প্রতিটা শিফটে কিন্তু দুটো করে কোয়েশ্চেন অবশ্যই থাকবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু এই দুটো প্রশ্ন কিন্তু কমন পাওয়ার জন্য ওই 4-5টা মতো ক্লাস আছে, ওই কটা অবশ্যই দেখে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। তো চলো আজকের আমাদের 14 নম্বর শিফট থেকে শুরু হচ্ছে। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ফার্স্ট আমাদের যে কোয়েশ্চেন আছে, দ্বিতীয় অ্যাংলো বার্মা যুদ্ধ যে যুদ্ধটা হয়েছিল সেটা কত সালে সংগঠিত হয়েছিল? 1852 সালে কিন্তু দ্বিতীয় অ্যাংলো বার্মা যুদ্ধ আমাদের সংগঠিত হয়েছিল। বার্মা অর্থাৎ মায়ানমার। ওকে। পরবর্তী 2011 সালে আদমশুমারি অনুসারে কোন রাজ্যের জনসংখ্যা সবথেকে বেশি ছিল? যেটা কিন্তু মেঘালয় রাজ্যে কিন্তু সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। আর এই সেন্সাস থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসছে, ঠিক আছে? মোটামুটি প্রতিটা শিফটে একটা করে কোশ্চেন অবশ্যই থাকছে। তো এইগুলো একটু দেখে নেবে, তার কারণ এগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেন্সাসে কয়েকটা পয়েন্ট, যেমন হচ্ছে প্রথম 2000 মানে প্রথমবার যখন সেন্সাস সংগঠিত হচ্ছে, আমাদের তো লাস্ট হচ্ছে 2011 সালের জনগণনা, তাই না? তো 11 সাল অনুযায়ী আমরা পড়ছি, কিন্তু তোমাদের প্রথম জনগণনা শুরু হয়েছিল কত সালে? 1872 সালে লর্ড মেয়র আমলে কিন্তু প্রথম জনগণনা শুরু হয়েছিল। এবং বৈজ্ঞানিকভাবে প্রথম, আমরা যদি নিয়মিত জনগণনার কথা বলি, যেটা কিন্তু 1881 সালে প্রথম শুরু হয়েছিল, যেটা কিন্তু স্টার্ট করেছিল কে? লর্ড রিপন। এবার এখান থেকে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়, এই যে 2011 সালের যে জনগণনা, এটা কিন্তু আমাদের কততম জনগণনা ছিল? 2011 সালের যে জনগণনা, এটা কিন্তু আমাদের পঞ্চদশ জনগণনা ছিল। আর আমরা যদি স্বাধীন ভারতের সাপেক্ষে বলি, তাহলে কিন্তু এটা স্বাধীন ভারতের 7ম জনগণনা হবে। আর টোটাল যদি বলি আমরা, পঞ্চদশ হবে, 15তম। এবং এখানকার যে থিমটা কী ছিল বা স্লোগানটা কী ছিল, যেটা কিন্তু আমাদের আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আমাদের এটা স্লোগান ছিল। এবং এখানকার রেজিস্ট্রার জেনারেল কে ছিল 2011 সালের, যেটা কিন্তু চন্দ্রমৌলি আমাদের রাইট অ্যান্সার হবে। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয়। আর পরবর্তী যে পয়েন্টগুলো, যেমন 2001 থেকে 11 সালে কিন্তু জনসংখ্যার দশকীয় বৃদ্ধি কত পার্সেন্ট হিসেবে, কত আর কি, 17.7%, এটাও পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। এছাড়া সবথেকে বেশি জনসংখ্যা অবশ্যই উত্তরপ্রদেশে সবথেকে বেশি। এবং আমরা যদি বলি দশকীয় জনসংখ্যার হার বৃদ্ধি হয়েছে সবথেকে বেশি কোন রাজ্যে আর কি, যেটা কিন্তু মেঘালয়তে সবথেকে বেশি হয়েছে, ঠিক আছে? সর্বনিম্ন জনসংখ্যার হার যদি কথা বলি, আমরা সিকিমকে দেখব। এবং জনসংখ্যা সবথেকে বেশি আমরা উত্তরপ্রদেশে দেখব। আর জনঘনত্ব আমরা যদি বলি সবথেকে বেশি কোথায় দেখব, অবশ্যই কিন্তু বিহারে জনঘনত্ব সবথেকে বেশি পাবো, তাই তো? এছাড়া আমরা যদি কেন্দ্রশাসিত অঞ্চলের সাপেক্ষে বলি, জনঘনত্ব সবথেকে বেশি কিন্তু দিল্লিতে দেখতে পাবো, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের সকলকে এগুলো কিন্তু অবশ্যই একটু দেখে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা আছে, দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল, এটা কত পার্সেন্ট ছিল? এটা কিন্তু 8% ছিল, দ্বাদশ অর্থাৎ 12তম, যেটা কিন্তু আমাদের 2012 থেকে 2017 সালে হয়েছিল, ঠিক আছে? দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনাটা। আর তোমরা জানো যে আমাদের কিন্তু ওই 1951 দিকে, 1951 থেকে 56 প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে, তারপর দ্বিতীয় হচ্ছে, এভাবে পরপর চলছে। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা জওহরলাল নেহরু সময়কালে হয়েছিল, ঠিক আছে? এগুলো অবশ্যই তোমরা একটু মনে মুখস্থ রাখবে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন আছে যেটা, তবলা বাজানোর জন্য নিচের কোন ব্যক্তি অত্যন্ত বিখ্যাত? সেটা কিন্তু অবশ্যই আল্লাহ টাকা খান। তার সাথে অবশ্যই মনে রাখবে 2024-এর জন্য তোমাদের জাকির হোসেন, তিনি কিন্তু মারা গেছেন। অবশ্যই কিন্তু সেটা জিজ্ঞাসা করা হবে। তিনি কিন্তু সব থেকে মানে একদম ফেমাস, অর্থাৎ সারা বিশ্বের বিশ্ববিখ্যাত কিন্তু তবলা প্লেয়ার ছিলেন এই জাকির হোসেন, ঠিক আছে? আর তিনি কিন্তু অনেকবার তিনি কী পেয়েছেন, তিনি কিন্তু 2024-এ যেমন পেয়েছেন 3টে গ্র্যামি পুরস্কার সঙ্গীতে দেওয়া হয়ে থাকে। আর তিনি তবলার সাথে যুক্ত, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন যেটা আছে, মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? অবশ্যই কিন্তু বৃহদ্রথ ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক। মৌর্য সাম্রাজ্য শেষ শাসক ছিল কে? বৃহদ্রথ। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা অবশ্যই মৌর্য সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এই যে মগধের যে শেষ যে ডাইনেস্টি ছিল, সরি, এই যে ষোড়শ মহাজনপদের যে শেষ ডাইনেস্টি ছিল, অর্থাৎ নন্দ বংশ রাজত্ব করছিল, শেষ রাজা ছিল কে? ধনানন্দ। এবং এইখানে মৌর্য সাম্রাজ্য কে ছিল সেই সময়? প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু কৌটিল্যের সহায়তায় সাহায্য নিয়ে
তিনি কিন্তু এই নন্দরাজকে সরিয়ে তিনি কিন্তু এই সিংহাসন দখল করেছিলেন এবং মৌর্য সাম্রাজ্যের সূচনা করেছিলেন। এছাড়া এই যে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত যাই বলো না কেন, ইনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেখা যেটা কিন্তু অর্থশাস্ত্র, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, যেটা থেকে আমরা এই মগধ সাম্রাজ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারি, মৌর্য সাম্রাজ্য সম্পর্কেও অনেক বিস্তারিত আমরা জানতে পারি। এছাড়া আমরা যদি বলি মৌর্য সাম্রাজ্যের যে প্রতিষ্ঠা করছে কে, শ্রীগুপ্ত বা মতান্তরে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু প্রতিষ্ঠা করছেন। তিনি কিন্তু মহারাজাধিরাজ উপাধি ছিল তার। এছাড়া এই চন্দ্রগুপ্তের সময়কালে কিন্তু মেগাস্থেনিস ভারত আক্রমণ মেগাস্থেনিস কিন্তু সেই সময় সেলুকাস অর্থাৎ আলেকজান্ডার সেনাপতি ছিল সেলুকাস, তার দূত হিসাবে কিন্তু মেগাস্থেনিস ভারতে এসেছিল এই প্রথম চন্দ্রগুপ্তের রাজদরবারে আর কি। ঠিক আছে, তো এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এছাড়া মনে রাখবে যে অশোক, এছাড়া তার পরবর্তী শাসক আসছে কে, বিন্দুসার আসছে, তারপর আসছে অশোক, তাই তো। আর অশোক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজা। এছাড়া বিন্দুসার থেকে মুখস্থ রাখবে যে তিনি কিন্তু অমিত্রাঘাত অর্থাৎ শত্রু হত্যা নিধনকারী যে একজন যে উপাধি তিনি কিন্তু ধারণ করেছিলেন। ঠিক আছে, যদিও তিনি আজীবিক সম্প্রদায় থেকে ছিলেন। আর চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন তিনি কিন্তু সম্ভবত তিনি জৈন ছিলেন। আর অশোক তো বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, তোমরা সকলে সেটা জানো। অশোক সম্পর্কে যে সমস্ত পরীক্ষা জিজ্ঞাসা করা, যেমন সিংহাসন আরোহণ কত সালে করছে, 273 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু অশোক সিংহাসন আরোহণ করছে, কিন্তু তার রাজ্যাভিষেক হচ্ছে 269 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এটা পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। এছাড়া দেবানাম প্রিয় বা প্রিয়দর্শী উপাধিটা কার ছিল, অবশ্যই অশোকের ছিল। ঠিক আছে, তারপর তোমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে যে অশোককে কিন্তু মানবজাতির ধর্মগুরু বলেছিল, এটা কিন্তু ভিনসেন্ট স্মিথ বলেছিল, এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। আর এছাড়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা কলিঙ্গ যুদ্ধ হচ্ছে অশোকের রাজত্বকালে, যেটা কিন্তু 261 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে। আর এই কলিঙ্গ যুদ্ধে জয়লাভের পরই তিনি কিন্তু বহু হতাহত মৃত এই সমস্ত কিছু দেখে তিনি কিন্তু মানে একদম বিস্মিত হয়ে গেছিলেন। তারপর তিনি কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন। তারপর তিনি ধর্মাশোকে পরিণত হয়েছিলেন, অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করা হবে। পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের, ভারতের ক্রীড়াবিদ শেফালি ভার্মা ইনি কিন্তু কোন ইনি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত। ঠিক আছে, তিনি কিন্তু ক্রিকেট খেলোয়াড় একজন। পরবর্তী যে কোশ্চেন আছে এটা কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে। প্লেলিস্ট করা আছে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্ট্যাটিক জিকে প্লেলিস্ট, সেটা কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে প্লেলিস্ট সেকশনে। ঠিক আছে, অবশ্যই সেগুলো তোমরা দেখে নেবে। আর তোমাদের ছোট্ট করে বলে রাখি, আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এই বুকটা রয়েছে, সেটা যদি তোমরা কেউ নিতে চাও, পারচেস করতে চাও, অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো। জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 এখানে কিন্তু প্রতি মাসে টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যেটা কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি এবং ফেজের সমস্ত এক্সামে কিন্তু আমাদের এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স 90% কমন এসছে এসএসসি এর এক্সামে। এছাড়া আমরা যদি রেলের আরআরবির কথা বলি, যেমন তোমাদের এএলপি 2024 সম্প্রতি তোমাদের এক্সাম হয়েছে, এছাড়া আরপিএফ এসআই এর এক্সাম হয়েছে, জেই এক্সাম হয়েছে, সমস্ত এক্সামে কিন্তু তোমাদের মোটামুটি 90% তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখান থেকে হুবহু চলে এসছে। ঠিক আছে, সরি, তো রেকর্ড সংখ্যক কিন্তু এখানে তোমাদের কমন এসেছে। তো অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে টপ 100 আছে 1200+, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 1200 কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে। সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটাও যদি নিতে চাও, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে তোমরা যোগাযোগ করবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু নতুন বছরের নিউ ইয়ার কিছু অফারও রয়েছে। তোমরা যদি এসএসসি জিডি 2024 2025 তোমরা যে এক্সামটা দেবে, সেটা কিন্তু তোমরা ফেব্রুয়ারি থেকে তোমাদের স্টার্ট হচ্ছে, 1 মাস মতো বাকি আছে তোমাদের। তাই জন্য তোমাদের সকলকে বলবো, এসএসসি জিডি যে ইবুকটা রয়েছে, যেটা তোমাদের 53টা শিফট হয়েছিল 2024-এ, সমস্ত জিকে কোশ্চেনগুলো রয়েছে এখানে, তোমরা যদি নিতে চাও, আর তার সাথে যদি জানুয়ারি থেকে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে চাও, এই দুটো যদি একসাথে নিতে চাও, তাহলে কিছু অফার আছে তোমাদের জন্য। এই সম্পূর্ণটা তোমরা পেয়ে যাচ্ছ 90 টাকাতে। এই দুটো তোমরা যদি নিতে চাও তাহলে 90 টাকায় পেয়ে যাবে। এটা কিন্তু আজকেই কিন্তু লাস্ট তোমাদের ডেট আছে। ঠিক আছে, প্রাইস সব থেকে মানে কম আছে আর কি, সর্বনিম্ন প্রাইস। এরপর কিন্তু প্রাইস অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যদি কেউ রেলের এনটিপিসি এক্সাম দিয়ে থাকো, অবশ্যই তোমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তোমাদের অবশ্যই এখান থেকে পড়তে হবে, কারণ এখান থেকে আগের বছর পড়বে, তাহলে ওখান থেকে 50% পুরো হুবহু কমন পেয়ে যাবে, আর বাদবাকি 50% তোমাদের এক্সট্রা পড়তে হবে, তাহলে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে হবে, সেগুলো তোমরা কভার করে দিতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদেরকে বলবো রেলের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, 99 যেটা প্রাইস ছিল। আর আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, তো তোমরা এটাও যদি নিতে চাও, এই দুটো যদি একসাথে নিতে চাও, তাহলে তোমাদের কিন্তু সর্বনিম্ন প্রাইস থাকছে 140 টাকা। যে যা নেবে সে কিন্তু এই নম্বরে যোগাযোগ করবে, নম্বরটা এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, কোনো রকম কল করবে না। ঠিক আছে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর তোমাদের বলে রাখি, এই যে প্রাইসটা রাখা আছে, এটা কিন্তু সর্বনিম্ন, এবং এই প্রাইসটা শুধুমাত্র ভ্যালিড থাকবে শুধুমাত্র আজকে রাত 12টা পর্যন্ত, তারপর কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই যে যা নিতে চাও অবশ্যই আজ রাত 12টার মধ্যে কমপ্লিট করে নেবে। ঠিক আছে, তো চলো আমরা আমাদের ক্লাসে আসি। আর যদি কেউ রেলের এনটিপিসির যে পিডিএফটা দেখালাম, সেটা যদি পিডিএফের যে সলিউশন তোমরা যদি আগে দেখতে চাও যে কীরকম কোয়েশ্চেন আছে না আছে, তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে চলে যাও, কারণ সেখানে কিন্তু সেই শিফটের 20টা তোমাদের ক্লাস কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু সলিউশন করে দেওয়া হচ্ছে।
পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আছে যেটা আসছে আমাদের, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালের স্ট্রিং পুতুল জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন, যিনি কিন্তু অনুপমা তোমাদের হোসকেরে তিনি কিন্তু জিতেছিলেন। আর এগুলো সবই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, কারণ এটা 2018 সালে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো এটা কিন্তু ডাইরেক্ট মুখস্থ রাখবে, অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ ছিল, তাই এসেছে, আবারও আসবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে, কোন বছর থেকে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতের চরম দারিদ্র্যের তীব্র যে হ্রাসটা ঘটিয়ে দিয়েছে, অর্থাৎ দারিদ্রতার হ্রাসটা ঘটিয়ে দিয়েছে, সেটা কত সাল থেকে অর্থনৈতিক, সেটা কিন্তু 1991 সাল থেকে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন আছে আমাদের, স্বাধীনতার সময় দেশের জনসংখ্যার প্রায় 1% কৃষির ওপর নির্ভরশীল ছিলেন, অবশ্যই কিন্তু 75% কিন্তু কৃষির ওপর নির্ভরশীল ছিল। নেক্সট আছে আমাদের, তরল প্রবাহিত হয় এবং আকৃতি পরিবর্তন করে, তারা অনমনীয় নয় এবং তাই তাদের ড্যাশ বলা হয়ে থাকে, অবশ্যই তরল বলা হয়ে থাকে, যেটা লিকুইডে। নেক্সট কোশ্চেন, ভারত সরকার 2023-24 সালে বাজেটে কতটি অগ্রাধিকার গ্রহণ করেছে, যেটা অবশ্যই কিন্তু 7টি কিন্তু অগ্রাধিকার গ্রহণ করেছিল বাজেটে 2023-24-এ, ঠিক আছে। এটা বাজেট থেকে এসছে, অবশ্যই কিন্তু আবারও আসবে এটা। পরবর্তী কোশ্চেন আমরা দেখবো, তার আগে অবশ্যই বলে রাখবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওখানেই তোমরা সবার আগে পাবে, যে কোনো নোটিফিকেশন সবার আগে ওখানে পাবে, এবং কয়েকটা গুরুত্বপূর্ণ পিডিএফও তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, কোন দেশ 2023 সালে সুলতান অফ জহর কাপ এটা আয়োজন করেছে, অবশ্যই কিন্তু মালয়েশিয়া আমাদের রাইট অ্যান্সার হবে। প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, আর বেশিরভাগ টাইমে মালয়েশিয়া কিন্তু হোস্ট করে থাকে। তো পরবর্তী কোশ্চেন আছে হচ্ছে, সরকারের ব্যয় শ্রেণী বিভাগের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? রাজস্ব ব্যয় হলো কেন্দ্রীয় সরকারের ভৌত বা রাসায়নিক সম্পদ সৃষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা, অবশ্যই, এবং মূলধন যেটা সেটা ব্যয়ের ফলে ভৌত বা রাসায়নিক সম্পদ সৃষ্টি হয়, ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি হয়, বা আর্থিক দায় হ্রাস পায়, হ্যাঁ, অবশ্যই দুটোই ঠিক। পরবর্তী প্রশ্ন আছে, ডিজিটাল ব্যক্তিগত সুরক্ষা বিল 2023 সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? তোমাদের কিন্তু বিবৃতি অর্থাৎ স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন কিন্তু জিকে সেকশনে, এই জিডি তোমাদের এক্সামে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আশা করছি এই সমস্ত কিন্তু এই বিবৃতি রিলেটেড কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এমডিএস সহ সিজিএল সিএইচএস সমস্ত এক্সামে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। অবশ্যই মেন্সে তোমাদের জিজ্ঞাসা করা হয়ও। পরবর্তী কোশ্চেন যেটা আছে, ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল 2023 সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? বিলটি ভারতের মধ্যে যে ডিজিটাল ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং যেখানে এক ধরনের ডেটা অনলাইন সংগ্রহ করা হয় এবং বা অফলাইনে সংগ্রহ করা হয়, এবং ডিজিটালাইজ যেটা করা হয়ে থাকে আর কি, সেটা কিন্তু বলা হচ্ছে, অবশ্যই এটা সঠিক। আর এটি ভারতের বাইরে এক ধরনের প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যেটি ভারতে পণ্য বা পরিষেবা প্রদানের জন্য হবে। তো অবশ্যই দুটোই কিন্তু রাইট আনসার হবে। পরবর্তী আছে আমাদের, ভারতের 50তম যে প্রধান বিচারপতি তিনি শপথ গ্রহণ করেছেন, তিনি কে? অবশ্যই ডিওয়াই চন্দ্রচূড় কিন্তু রাইট অ্যান্সার হবে। আর তোমাদের বলে রাখি, তিনি কিন্তু বর্তমানে নেই, বর্তমানে কিন্তু নতুন আমাদের চিফ জাস্টিস অ্যাপয়েন্টেড হয়েছেন 51, তিনি কে? তার নাম হয়ে যাবে আমাদের জাস্টিস সঞ্জীব খান্না। ইনি কিন্তু 2025-এর সম্ভবত এপ্রিল পর্যন্ত তিনি কাজ করবেন, ঠিক আছে। তো এপ্রিল মে পর্যন্ত তিনি 6 মাসের জন্য কিন্তু নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটা পরীক্ষা তোমাদের আপকামিং এক্সামে দেখতে পাবে। পরবর্তী কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড আদালতে হিসাবে রাখা হয়েছে? তোমরা জানো যে এই কোশ্চেনটা বারবার জিজ্ঞাসা করা হয়, সুপ্রিম কোর্ট টু বি এ কোর্ট অফ রেকর্ড আন্ডার হুইচ আর্টিকেল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা আর্টিকেল 129, 129 নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্টকে দ্য কোর্ট অফ রেকর্ড হিসাবে উল্লেখ করা হয়েছে, এবং সেম টু সেম তোমাদের কিন্তু হাইকোর্টেরও রয়েছে কোর্ট অফ রেকর্ড, যেটাকে আমরা কত নম্বর আর্টিকেল থেকে দেখব? 215 নম্বর আর্টিকেল থেকে দেখব। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 129 নম্বর আর্টিকেল, এবং হাইকোর্টের ক্ষেত্রে এটা 215 নম্বর আর্টিকেল। পরবর্তী কোশ্চেন রয়েছে আমাদের, 2010 সালে কমনওয়েলথ গেমস এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অবশ্যই কিন্তু 2010 সালে এটা আমাদের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, আমাদের ইন্ডিয়াতে, 2010, ঠিক আছে। আবার কিন্তু এটা জিজ্ঞাসা করা হবে এই কোশ্চেনটাই, কারণ এটা স্ট্যাটিকের পার্ট, এবং কারেন্টের টপিক হিসাবে জিজ্ঞাসা করা হবে 2022 সালে তোমাদের বার্মিংহাম যেখানে তোমাদের কিন্তু 2022-এ কমনওয়েলথ গেমস কিন্তু হোস্ট করা হয়েছিল বার্মিংহামে, ইংল্যান্ডের। আর এটা কিন্তু 2022-এ লাস্ট হয়েছে, এবং এর পরবর্তী কবে হবে? আবার 4 বছর পর হবে, 2026-এ হবে, তাই তো। তো এই 2026-এ কোথায় হবে? এটা কিন্তু স্কটল্যান্ডে হবে। স্কটল্যান্ডের কোথায়? গ্লাসগোতে। স্কটল্যান্ডের গ্লাসগোতে কিন্তু এটা অনুষ্ঠিত হবে 2026-এ এই কমনওয়েলথ গেমস, ঠিক আছে। দুটোই কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হবে। পরবর্তী কোশ্চেন আছে আমাদের, কর্ণাটকের কোরবা পুরুষদের দ্বারা একটা
লোকনৃত্য যেটা কিন্তু পরিবেশন করা হয়ে থাকে পুরুষদের তরফ থেকে, যেটার নাম হয়ে যাবে ডল্লু কুনিথা। ডল্লু কুনিথা ডাইরেক্ট মুখস্থ রাখবে, আবার জিজ্ঞাসা করা হবে। কর্ণাটকের বিভিন্ন লোকনৃত্য আছে, তোমাদের ফক ড্যান্স রয়েছে, যেমন তার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা আছে যেটা বারবার আসে, যেটা হচ্ছে জাকসাগান। জাকসাগান একটা লোকনৃত্য যেটা কিন্তু কর্ণাটকে অত্যন্ত ফেমাস। এছাড়া আছে আমাদের কুনিথা আছে, ঠিক আছে, ডল্লু কুনিথা আছে, ঠিক আছে। এছাড়া তোমরা এখানে যেটা দেখছো কি, যেটা আমরা একটু আগে বললাম, ডল্লু কুনিথা। পরবর্তী যে আমাদের প্রশ্ন আছে, রণ উৎসব, শীতের রণ উৎসব আর কি, এটা শীতের, এটা কোথায় তোমরা সকলে বুঝতেই পারছো, রণ এটা গুজরাটে অবশ্যই আছে। তো পূর্ণিমার রাতের অত্যাশ্চর্য যে ড্যাশ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্যান্য বিখ্যাত ভ্রমণের স্থানগুলোকে প্রচার করে থাকে, যা সাদা বালির মরুভূমিতে আরও মনমুগ্ধ করে তোলে, অর্থাৎ খুব সুন্দর দৃশ্য একটা, যেটা কিন্তু কচ্ছ জেলাতে দেখা যায়। এই রণ উৎসব কোথায়? গুজরাটের কচ্ছ জেলাতে, ঠিক আছে, গুজরাটের এখানে কিন্তু দেখা যায় এই ধরনের উৎসবটি। অত্যন্ত মনোমুগ্ধকর একটা তোমাদের দৃশ্য সাইট। পরবর্তী কোশ্চেন যেটা আছে, ড্যাশ ধারণাটি, অর্থাৎ এখানে কিন্তু মৌলিক কর্তব্য হবে। মৌলিক কর্তব্যের ধারণাটা আমরা কোথা থেকে পাচ্ছি? রাশিয়ার সংবিধান থেকে পাচ্ছি, ইউএসএসআর থেকে। তো সোভিয়েত রাশিয়া অর্থাৎ সোশ্যালিস্ট রিপাবলিকান, যেখান থেকে আমরা সংবিধান থেকে আমাদের কিন্তু এই মৌলিক কর্তব্য ধার করা হয়েছে। তো তোমাদের এখানেও দেখলে যে দুটো কিন্তু তোমাদের সংবিধানে কোশ্চেন জিজ্ঞাসা করা হলো পলিটি থেকে, আর দুটোই কিন্তু তোমাদের জানা কোশ্চেন, কারণ আমরা এই চারটে ক্লাস নিয়েছিলাম অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, যদিও সেটা রেলের ওপর বেস্ট করে, ঠিক আছে, রেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। আশা করছি ওইখান থেকে তোমাদের কিন্তু ওই চারটে ক্লাস করলে জিডির কিন্তু কোনো কোশ্চেন তোমাদের বাদ থাকবে না, ম্যাক্সিমাম কিন্তু ওখানে কভার হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের এখানে বলে রাখি, এই যে মৌলিক কর্তব্য, এটা কিন্তু তোমাদের কত নম্বর পার্টে রয়েছে বা কত নম্বর আর্টিকেলে রয়েছে, এটা তোমাদের কিন্তু পার্ট নাম্বার 4-এ রয়েছে, এটা 51 এতে রয়েছে, 4-এ 51-এতে রয়েছে আর্টিকেল নাম্বার, ঠিক আছে। এটা কবে অ্যাড করা হয়েছে? এটা কিন্তু তোমাদের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে হয়েছিল। সেই 1976-এর 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা যুক্ত করা হয়েছে 51-এতে, ঠিক আছে। কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? অবশ্যই কিন্তু তোমাদের টোটাল মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে বর্তমানে তোমাদের 11, ঠিক আছে। তোমাদের কিন্তু একটা ক্লাস করে নিয়েছি, অবশ্যই ক্লাস কিন্তু তোমরা দেখে নেবে। আশা করছি ওর মধ্যে থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম কভার হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে তোমাদের লাস্ট সিক বলবো না, এখানে থেকে মুখস্থ রাখবে একটা, যেটা 86 যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল, যেটা হয়েছিল 2002 সালে। সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাক্ট তোমাদের যোগ করা হয়েছিল, সেটা কিন্তু বারবার আমি তোমাদের বলে দিয়েছি। এটার মাধ্যমে কি করা হয়েছিল সেটা কমেন্ট সেকশনে কমেন্টে তোমরা কিন্তু উত্তরটা জানাবে, ঠিক আছে। তো এটা তোমাদের কোশ্চেন থাকলো। আর আশা করছি তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নেবে, কারণ আশা করছি ওর বাইরে থেকে কিন্তু পলিটির কোনো কোশ্চেন তোমাদের বাদ থাকবে না, ঠিক আছে। আমি কিন্তু ভিউজের জন্য বলছি না, তোমাদের বারবার আমাদের ওই ক্লাসগুলো দেখার জন্য, ঠিক আছে। তোমাদের হেল্প যাতে হয়, ঠিক আছে, তোমাদের যাতে পলিটি থেকে কোনো কোশ্চেন বাদ না যায়, তো এই জন্যই তোমাদের বারবার বলছি ক্লাসটা অবশ্যই দেখে নেবে। চারটে আই থিঙ্ক ক্লাস আছে, ঠিক আছে। যদিও সেগুলো রেলের ওপর বেস করে করা ছিল, আশা করছি ওর বাইরে থেকে তোমাদের কিন্তু জিডিতে কোনো প্রশ্ন আটকাবে না, ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি 15 নাম্বার শিফট নিয়ে। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবে একটা, ঠিক আছে, তো শেয়ার করে দেবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, কারণ এখান থেকে তোমরা অনেক কিন্তু কিছু জানতে তো অবশ্যই পারবে। তার সাথে সাথে যে সমস্ত এক্সামগুলো আপকামিং তোমাদের হতে চলেছে, যেমন তোমাদের এসএসসির যে কোনো এক্সাম হবে বা রেলের যে কোনো এক্সাম, আর আমাদের রাজ্যের সমস্ত এক্সাম তো অবশ্যই আমরা কভার করে থাকি, ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাসে আসছি, অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নেবে। আর যদি পিডিএফটা তোমরা যদি কারোর প্রয়োজন হয়ে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে এসএসসি জিডি ক্লাস যে পিডিএফটা আছে, প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন সম্পূর্ণটা তোমরা কিন্তু এখন অফার আছে, তো এটা কিন্তু 90 টাকায় তোমরা নিতে পারবে। আর যদি কেউ এনটিপিসির সাথে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে থাকো, তাহলে তোমরা সেটা 140 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। আর এনটিপিসি ক্লাস যদি দেখতে চাও, তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে, কারণ ওখানে কিন্তু এনটিপিসি সমস্ত ক্লাস কিন্তু ওখানে প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। তো নতুন বছরে এখনও পর্যন্ত হয়নি, তো কালকে তোমাদের কিন্তু নতুন বছরের প্রথম ক্লাস অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে চলে আসবে, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই চ্যানেলে, ঠিক আছে। তো এই সমস্ত অফারগুলো যার যার দরকার আছে অবশ্যই নিয়ে নেবে। আজকে কিন্তু তোমাদের এই ভ্যালিডিটি সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের প্রাইস কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তোমাদের যাদের যা দরকার, এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 90 টাকা, এবং এনটিপিসির সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমাদের 140 টাকা। তো চলো পরবর্তী ক্লাসে আসছি। ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, হেল্প হবে তোমাদের সকলে, ঠিক আছে। তো আসছি পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।